নমস্কার, আমি নন্দিতা ঘোষ। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার মধ্যে আছেন। আমার ক্লাসে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমার নাম নন্দিতা ঘোষ। আমার চ্যানেলের নাম পিওরজেল বাই নন্দিতা ঘোষ। যদি বলেন আমি আপনাদের কি করে থাকি বা কি কাজ করে থাকি আপনাদের সাথে যুক্ত হয়ে, আমি মূলত ভাবে আপনাদের কিন্তু যে বিষয়টা পড়িয়ে থাকি সেটা বাংলা এবং চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি। আজকে ক্লাস সংখ্যাটা উল্লেখ করা নেই, সেটা দেখার জন্যই আমি ফোনটা দেখছি যে আজকে আমাদের ক্লাস সংখ্যা কত, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির। কারণ অনেকদিন আমরা চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি ক্লাসটি কিন্তু করিনি, ঠিক আছে? তো একটু দেখবেন, হ্যাঁ, একটু দেখে নিয়ে আপনাদের জানাই যে আমরা কত নম্বর ক্লাস করব। আমরা চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির ক্ষেত্রে আজকে 13 নম্বর ক্লাস করব। একটু সময় নিলাম আপনাদের কাছ থেকে। আমরা 13 নম্বরে ক্লাস করব, ঠিক আছে? তো একটু চলে আসি আমাদের ক্লাসে। আপনার কাছে যে বিষয়গুলো ক্লিয়ার করা প্রয়োজন প্রথমেই, সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি কি কি বিষয় আমাদের কাজে আসতে পারে। আপনারা যারা টিচিং এক্সাম দেন, আপনারা নিচে গেলেই দেখতে পারবেন যে ফর অল টিচিং এক্সামস, আপনারা যারা টিচিং এক্সাম দেন সেটা আমাদের রাজ্যে হতে পারে বা রাজ্যের বাইরে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে হতে পারে। এই দুটো জায়গাতেই আপনি কিন্তু পড়াশোনা করাবেন যখন, তখন আপনাকে একটা প্রথম ধাপের এক্সাম দিতে হবে, যেখানে সিডিপি অ্যাজ আ সাবজেক্ট হিসাবে থাকে। একটি বেশ বড় নাম্বার বা 30 নম্বরের বিষয় নিয়ে আপনাকে প্রশ্নপত্র সলভ করতে হয়। কোন কোন পরীক্ষার জন্য আপনার এটি কাজে লাগতে পারে? ডাব্লিউবি টেটের জন্য কাজে লাগতে পারে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল টেটের জন্য। যে কোনো ধরনের স্টেটের জন্য সেখানে টিচিং অ্যাপটিটিউড নামে বিষয়টিকে আপনি পাবেন। আরো যেটা আছে সেটা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে আমাদের সেন্ট্রাল টেট যেটা হয়ে থাকে সে বিষয়ের জন্য। এছাড়া আপনি আপার প্রাইমারি, ডাব্লিউবি আপার প্রাইমারি যদি পরীক্ষার ক্যান্ডিডেট হয়ে থাকেন, যেটা আমাদের 2026 মার্চে হওয়ার কথা, সেই পরীক্ষা যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন, অবশ্যই সেটা কিন্তু আপনার জন্য প্রয়োজনীয়। এছাড়াও আরো বিভিন্ন এক্সাম, এছাড়া ত্রিপুরা যে টেটটি রয়েছে সেই টেটের ক্ষেত্রেও কিন্তু আপনি এইগুলো এই ক্লাসগুলো ফলো করতে পারেন। মোটামুটি ভাবে অল ওভার ইন্ডিয়াতে যত ধরনের পরীক্ষা হয় সেখানে প্রত্যেক জায়গায় সিডিপি আসে। অবশ্যই বাংলা ভাষায় আসে না, সেখানে ভাষার সংখ্যা ইংরেজিতে, মানে ভাষার ধরনটা ইংরেজির হয়। আর যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হয় সেটা বাংলা হয়, ত্রিপুরার ক্ষেত্রে আপনি বাংলাতে পাবেন। মূলত ভাবে ধারণাগত বিষয় যদি আপনার কাছে ক্লিয়ার থাকে, আপনি যে কোনো ভাষায় বিষয়গুলো সলভ করতে পারবেন। আর যদি ধারণাগত বিষয় ক্লিয়ার না থাকে, তাহলে দেখবেন আপনি নিজের ভাষাতেও কোথাও গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। আশা করছি বিষয়টা বোঝাতে পারলাম কি কি পরীক্ষার জন্য আপনাকে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি বিষয়টা পড়তে হবে। অনেকদিন ধরে আমরা বাংলা ক্লাসেস গুলো করছিলাম। আমরা যেহেতু সপ্তাহে দুটো করে বলেছি যে সিডিপি ক্লাসেস দেবো, সেজন্য আজকের এই ক্লাসটি আপনাদের জন্য দেওয়া। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে এবং প্রয়োজনে লাগবে। এখানে একটা কথা বলে রাখি, আজকে আমাদের যে টপিকটা রয়েছে সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি, সেখানে জেন্ডার এবং সেক্স এর বিষয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? কি হয় দুটো বিষয়, এই দুটো আমাদের জানা প্রয়োজন, আমাদের কাছে ধারণাগত সমস্যা থাকে। চলে যাই আমরা সরাসরি আমাদের ক্লাসে। আশা করছি ক্লাসগুলো আপনাদের হেল্প হবে এবং হেল্প করবে। যদি হেল্প করে থাকে, অবশ্যই চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। চলে আসি ক্লাসে সরাসরি। জেন্ডার বা লিঙ্গ কি জিনিস হয়, প্রথমে আপনাদের সেটা বোঝা দরকার, এবং তার সাথে সাথে যেটা বোঝা দরকার সেটা হচ্ছে যে আমাদের সেক্স কি জিনিস হয়, ঠিক আছে? এখানে ছেলে এবং মেয়ে দুটো ডেফিনিশন বলে আপনি মনে করবেন না যে ছেলেদের জন্য জেন্ডার, মেয়েদের জন্য সেক্স, এরকম কোনো বিষয় নয়। দুটিরই বাংলা শব্দ আমরা লিঙ্গ হিসাবে ব্যবহার করি, যেখানে দাঁড়িয়ে একজন পুরুষকে আমি পুরুষ হিসাবে এবং একজন নারীকে আমি নারী হিসাবে তাকিয়ে দিই। আপনাদের অনেকের কাছে ক্লিয়ার হতে পারে, অনেকের কাছে ক্লিয়ার হতে পারে না। আপনাদের সে সাথে আমি জানিয়ে দিই যে জেন্ডার এবং সেক্স বোথ আর ডিফারেন্ট থিং, দুটো আলাদা বিষয়। দুটোরই বাংলা অর্থ লিঙ্গ। হিন্দির ক্ষেত্রেও তাই হয়, এবং ইংরেজির ক্ষেত্রে কেবলমাত্র আমরা দুটো ক্ষেত্রে কিন্তু আলাদা ভার্সন পাই। দুটোর মধ্যে পার্থক্য কোথায় ম্যাডাম? আমি একটু আপনাদের ছোট ছোট কথায় কিছু জিনিস বুঝিয়ে দেবো আজকে। আমরা আজকে যে যে বিষয়গুলো করবো আপনাদের আগে সেটা বলে দিই। প্রথমত জেন্ডার এবং সেক্সের মধ্যে যে পার্থক্যটি আছে সেটিকে দেখার চেষ্টা করব। দ্বিতীয় যে বিষয়টিকে পড়বো সেটি হচ্ছে গিয়ে জেন্ডার স্টিরিওটাইপ কি জিনিস হয়। আর তৃতীয় যে বিষয়টি পড়বো সেটি জেন্ডার বায়াস, জেন্ডার ইকুয়ালিটি এবং জেন্ডার রোল প্লে আমাদের সোশ্যাল একটা এরিয়ায়, অর্থাৎ সামাজিক দিক থেকে প্রতি লিঙ্গের দিক থেকে কি কি আমাদের একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে জায়গার মধ্যে পড়ে, সে প্রত্যেকটা বিষয় আমরা এখানে দেখার চেষ্টা করব। চলে আসি। জেন্ডার হচ্ছে সেই বিষয়টা যেটা আপনার সামাজিক একটা দৃষ্টিভঙ্গি, সামাজিক দিক বলতে পারেন, বা সোশ্যাল কনস্ট্রাক্ট বলা হয়ে থাকে। কিভাবে এটা সামাজিক দিক হলো? আর
সেক্স যেটা হচ্ছে সেটা হচ্ছে কি জৈবিক একটি দিক, মানুষের একটি জৈবিক দিক। আশা করছি আপনার প্রত্যেকে দেখতে এবং বুঝতে পারছে। জেন্ডার এবং সেক্স একে অপরের থেকে কিভাবে আলাদা একটু বলে দিই। সেক্স হচ্ছে সেই বিষয়টা যেটা আপনার ভগবান প্রদত্ত বা প্রকৃতি প্রদত্ত বিষয়বস্তু বা শারীরিক গঠন, অঙ্গভঙ্গি, হোয়াট এভার ইউ হ্যাভ। একজন নারী এবং পুরুষের মধ্যে কিছু তার দৈহিক পার্থক্য থাকে, মানসিকগত পার্থক্য থাকে, কিছু শারীরিক পার্থক্য থাকে, কিছু তার বিহেভিয়ারাল পার্থক্য থাকে। এবং সেই পার্থক্যগুলো তারা কিন্তু ইনবিল্ড নিয়ে আসে, অর্থাৎ সে যখন জন্মগতভাবে তৈরি হচ্ছে তার সাথে কিছু বৈশিষ্ট্য সে নিয়ে আসে। নারীরা কিছু বৈশিষ্ট্য নিয়ে আসে, পুরুষরা কিছু বৈশিষ্ট্য নিয়ে আসে। এবং আপনি এখন হঠাৎ করে বলতে পারেন ম্যাডাম এটা তো পরিবর্তন করা যায়। আমি বলবো সেক্স পরিবর্তনশীল নয়। দ্বিতীয় বিষয় আপনি কি মনে রাখবেন, এটি পরিবর্তনশীল নয়। সেক্সের ক্ষেত্রে এটি পরিবর্তনশীল নয়। কিরকম পরিবর্তনশীল নয় ম্যাডাম, কি বলতে চাইলেন? এটাকে পরিবর্তন করা সম্ভব হয় না। আপনি মেয়ে আছেন, মেয়েই থাকবেন, মেয়েকে পরিবর্তিত করে পুরুষে পরিবর্তিত হতে পারবেন না, বা মহিলা থেকে পুরুষে আসতে পারেন না। ম্যাডাম এখন তো ভীষণ হচ্ছে এগুলো। না, এটা হয় না। বোঝাতে পারছি? আপনি প্রকৃতিগতভাবে যেটি নিয়ে এসেছেন, যে পরিবর্তন আসছে, সেটার কথা আমরা আলোচনা করছি না। প্রকৃতিগতভাবে আপনি যেভাবে এসেছেন সেভাবে আমরা আলোচনা করছি। আপনি একজন নারীর শরীর নিয়ে বা গঠন নিয়ে, বা একজন পুরুষের শরীর নিয়ে বা গঠন নিয়ে আপনি যেভাবে রয়েছেন, প্রকৃতি আপনাকে যেভাবে তৈরি করেছে, সেটা হচ্ছে আপনার সেক্স। এটিকে একটি জৈবিক দিক বলা হয়ে থাকে এবং এটি ন্যাচারাল, অর্থাৎ প্রাকৃতিক। এটি পরিবর্তনশীল নয়। এটিকে আপনি যখন তখন পরিবর্তন করবেন না। আমার ইচ্ছা হলো আজকে মেয়ে থেকে ছেলে হয়ে যায়, ছেলে থেকে মেয়ে হয়ে যায়, আমার ইচ্ছে হলো আজকে পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে দিই। এটা কি কখনো সম্ভব নাকি পুরো সিস্টেমটাকেই চেঞ্জ করে দেওয়া? আপনি জানবেন যে আমরা প্রকৃতিকে যখন যখন আঘাত করেছি তখন তখন প্রকৃতি আমাদের কিন্তু তার প্রতিরূপ সম্পর্কে একটা ধারণা দিয়ে দিয়েছে। প্রকৃতি কিন্তু নিজের নিয়ম বিরুদ্ধ কাজ কিন্তু করে না। তো সেভাবে এই বিষয়টা, প্রকৃতি থেকে আপনি যা কিছু নিয়ে এসেছেন, যা কিছু আপনার গঠনগত পরিচয় হিসাবে জন্মসূত্রে প্রাপ্ত, আপনি যেটি যেটি আপনাকে কেবলমাত্র ছেলে বা কেবলমাত্র নারী হিসাবে দাগিয়ে দেয়, তাই হচ্ছে গিয়ে সেক্স। আপনি মনে রাখবেন, আপনি যখন ফর্ম ফিল আপ করেন সেখানে আমাদের মেল ফিমেল নামে একটা জায়গা কিন্তু আপনি ডিফাইন করেন। এই যে মেল ফিমেল নামে একটা জায়গা দাগানো, সেটা কিন্তু আপনার জেন্ডারের মধ্যে পড়ছে, যেটা কিন্তু একটা সামাজিক দিক। সামাজিক দিক কিভাবে আমি সেটা ব্যাখ্যা করব, আগে একটু বুঝে নিই যে সেক্স বিষয়টা কি হয়। সেক্স হচ্ছে সেই বিষয়টা যেখানে দাঁড়িয়ে আপনি নিজেকে, হ্যাঁ এক্ষেত্রে বলে রাখি, আমাদের প্রত্যেক লিঙ্গের প্রতি সম দৃষ্টিভঙ্গি, সম সম্মান এবং সমান আহ রেসপেক্ট দিয়ে আমাদের প্রত্যেকটি ক্লাসকে আলোচনা, এক্ষেত্রে আপনাদের বলে রাখি যে আমরা সাধারণতভাবে এই দুটো লিঙ্গ নিয়েই আলোচনা করে থাকি এবং সুবিধার্থে আমরা এই দুটো লিঙ্গ নিয়েই কেবলমাত্র আলোচনা করছি। মূলত ভাবে যে বিষয়টা বলার, প্রকৃতিগত দিক থেকে আপনি যে বিষয়টিকে নিয়ে আসেন, অর্থাৎ ভগবান প্রদত্ত, প্রকৃতি প্রদত্ত আপনার শারীরিক গঠন আপনি যেভাবে নিয়ে আসেন, নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে, সেটা হচ্ছে আপনার সেক্স। এটি একটি জৈবিক দিক, এটি পরিবর্তনশীল নয়, এটাকে পরিবর্তন করা যায় না। আপনি রাতের রাত দিনের দিন কাউকে কিছু পরিবর্তন করতে পারবেন না, ঠিক আছে? তো সেটা হচ্ছে আপনার সেক্স। জেন্ডার কি জিনিস হয় তাহলে ম্যাডাম? দুটোই তো একই বিষয় হয়ে থাকে। আমি তো তাই জানতাম, একেবারেই নয়। এটি একটি সামাজিক দিক। কিরকম সামাজিক দিক? এটি আপনার সমাজ প্রদত্ত দিক। আপনাকে পুরুষ হিসাবে তৈরি করে, আপনাকে নারী হিসাবে তৈরি করে। কিভাবে তৈরি করলো ম্যাডাম পুরুষ হিসাবে? এটাই তো বোঝার বিষয়। আপনি দেখুন, পুরুষকে কাজ করতেই হবে, এটা কোথাও গিয়ে আপনাকে দাগিয়ে দেওয়া হয়েছে। নারীকে রান্না করতেই হবে, এটা কোথাও গিয়ে দাগিয়ে দেওয়া রয়েছে। বা আপনি ধরুন যে দ্বিতীয় যে বিষয় রয়েছে, আপনি অর্থনৈতিক দিক থেকে সচ্ছল না হলে আপনার বিয়ে হবে না, বা আপনাকে অর্থনৈতিক দিক থেকে সচ্ছলতা প্রয়োজন। আমরা ভেবে রেখি যে মেয়েরা ঘরে বসেই থাকবে। এই যে প্রত্যেকটা বিষয়, এগুলো আমাদের পুরুষতান্ত্রিক সমাজ বা কোথাও গিয়ে সামাজিক দায়বদ্ধতা এবং দৃষ্টিভঙ্গি। একজন পুরুষও খুব ভালো রান্না করতে পারেন, আমরা যদি দেখি বিভিন্ন জায়গায় আমরা দেখতে পারি, এখন তো অ্যাভেলেবল দেখা যায়, খুব ভালো রান্না করেন। তার মানে কি হলো? এটি পরিবর্তনশীল। তার মানে কি হলো? বুঝবেন যে এটি সমাজ প্রদত্ত, যেটা আপনি পরিবর্তন করতে পারেন। এই যে দাগিয়ে দেওয়া, ছেলেরা বিয়ে করে, মেয়েদের বিয়ে হয়, বা ছেলেদের অর্থনৈতিক দিকে সচ্ছলতা প্রয়োজন, মেয়েদেরকে প্রয়োজনীয়তা নেই। এই যে বিষয়গুলো, প্রত্যেকটা বিষয় সমাজ আপনাকে দাগিয়ে দিয়েছে। মেয়েরা ঘরে থাকবে, রাতের বেলা বেরোবে না, ছোট জামা কাপড় পরবে না, পুরুষদের কাজ করতেই হবে, সে শারীরিকভাবে সক্ষম হোক অক্ষম হোক, সে যদি বিশেষ কোনো শিশু হয় তার ক্ষেত্রেও সেই একই রুলস অ্যাপ্লিকেবল। তার হয়তো ব্রেন সিস্টেম সেভাবে কাজই করছে না, সে হয়তো সেটাকে দেখে ফ্রাস্ট্রেটেড মনে করছে, নিজেকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে, তবু আপনাকে করতে হবে। এই যে নির্দিষ্ট রূঢ়বদ্ধ ধারণা যা সমাজ আপনার ওপর বছর বছর জন্মসূত্রে চাপিয়ে দিয়ে এসেছে, সেটা কিন্তু জেন্ডার বলা হয়ে থাকে।
জেন্ডার একটি সামাজিক দিক, যেটা সমাজ দ্বারা নির্ধারিত, সমাজ দ্বারা তৈরি, সমাজ দ্বারা সংগঠিত। সেক্স হচ্ছে সেই বিষয়টা যেটা আপনার প্রকৃতি প্রদত্ত, যেটা পরিবর্তনশীল নয়, যেটাকে আপনি নিয়ে জন্মগ্রহণ করেছেন। বোঝাতে পারছি? কেবলমাত্র কনসিভ একটা নারী করতে পারে, এটা যেরকম সত্যি, এটা হচ্ছে গিয়ে আমাদের সেক্সকে ডিফাইন করে, যেখানে আপনি পুরুষ এবং নারীকে পুরুষ এবং নারী হিসাবে দাগিয়ে দিতে পারেন। জন্মসূত্রে আপনি যা নিয়ে এসেছেন সেটা আপনার সেক্সুয়াল দিক, এবং সেটা পরিবর্তনশীল নয়, সেটা একটা বায়োলজিক্যাল ডিটারমাইন্ড। আর সোশ্যাল কনস্ট্রাক্ট হচ্ছে জেন্ডার, যেটা আপনার সমাজের সাথে পরিবর্তনশীল। আপনি চাইলে এই নির্দিষ্ট গড়ে দেওয়া সমাজের দৃষ্টিভঙ্গিগুলোকে ভেঙে নিতে পারেন। আশা করছি সেক্স এবং জেন্ডার কোনোদিন ভুলবেন না। চলে আসি পরবর্তী পর্যায়ে। এর ক্ষেত্রে জেন্ডারের ক্ষেত্রে যেহেতু এটা সামাজিক কনস্ট্রাক্ট, আমরা বললাম এটাকে পরিবর্তন করা যায় এবং পরিবর্তনশীল, তার সাপেক্ষে আমাদের কিছু কিছু কথা বলবো, যেগুলো আমাদের সিটেট এর ক্ষেত্রে, ডাব্লিউবিটেট এর ক্ষেত্রে, আপার প্রাইমারি ক্ষেত্রে, আপনি যে লেভেলে যে রাষ্ট্রে যে কোনো পরীক্ষায় দিতে যান না কেন, এর উপরে আপনি প্রশ্ন কিন্তু পাবেন। চলে আসি সেই বিষয়টা কিরকম হতে পারে, সেই বিষয়টা একটু দেখি। এখানে সেক্স এবং জেন্ডার সম্পর্কে বিভিন্ন বিষয় আপনাদের জানানো হয়েছে। সেক্স জিনিসটা কি, জেন্ডার বিষয়টা কি, এগুলো জানানো হয়েছে। জেন্ডার স্টেরিওটাইপ, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। এবং জেন্ডার স্টেরিওটাইপ সম্পর্কে যদি আপনাকে জানতে হয় এবং বুঝতে হয়, কি বুঝবেন? জেন্ডার স্টেরিওটাইপ হচ্ছে কি সামাজিক রূঢ়বদ্ধ ধারণা কোনো লিঙ্গের প্রতি। সামাজিক রূঢ়বদ্ধ ধারণা লিঙ্গের প্রতি। একটু খটোমটো বাংলা লাগলো তো, একটু বুঝিয়ে বলি, দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। স্টিরিওটাইপ জিনিসটা হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যেটাকে আপনি ভাঙতে পারছেন না, বা যেটা বছরের পর বছর আপনার উপর চেপে রয়েছে, এটাই হচ্ছে এর বিশেষত্ব। ভালো দিকের বিশেষত্ব নয়, হয়তো খারাপ দিকেরই বিশেষত্ব, যেটা সমাজে আপনার উপর চাপিয়ে দিয়েছে। যে একজন নারী যতই কষ্ট হোক না কেন, তিনি যেরকম রান্না বান্না করবেন, তিনি সেরকম ঘর গোছাবেন, তিনি 24/7 কাজ করবেন, তিনি হয়তো বাইরের অফিসেও কাজ করছেন, তিনি বাচ্চাও দেখছেন। এই যে একটা ধারণা, এটা সমাজ আপনার উপর বছরের পর বছর চাপিয়ে দিয়ে রেখেছে। এটাকে কোথাও গিয়ে সামাজিক রূঢ়বদ্ধ ধারণা হয়, বা মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে, তাদেরকে বেশি দিন রাখা যাবে না, এই ধরনের ধারণা। ঠিক তেমনই ভাবে পূর্বচালিত এই ধারণাগুলোর সাপেক্ষে যে দৃষ্টিভঙ্গি এখনো পর্যন্ত সমাজকে নির্ধারিত করে চলেছে, আমাদের ব্যক্তি জীবনকে, আমাদের প্রত্যেকটি মানুষের জীবনকে যেভাবে প্রভাবিত করে চলেছে, এই পূর্বচালিত রূঢ়বদ্ধ ধারণা, যা বদ্ধপরিকর কিছু মানুষের দৃষ্টিভঙ্গি সমূহ, সেগুলোকে আমরা জেন্ডার স্টেরিওটাইপ বলি। যখন দেখবেন যে এই ধারণা দিনের পর দিন আপনার উপর চেপে বসে আছে, এবং দিনের পর দিন সমাজ সেভাবে প্রচলিত হচ্ছে, এমন কোনো পূর্ব জাতীয় ধারণা যেটা সমাজের পক্ষে, আমাদের প্রত্যেকটি জাতির পক্ষে, সেটা নারী হোক বা পুরুষই হোক, প্রত্যেকের পক্ষে একটা ক্ষতিকর প্রভাব ফেলছে বা প্রভাব রাখছে, সেটাকে জেন্ডার স্টেরিওটাইপ বলছি। যেটার কোনো ভিত্তিভূমি নেই, যেটা শুধুমাত্র কেবল মানুষের কিছু বিশ্বাসের উপর, কিছু দৃষ্টিভঙ্গির উপরে তৈরি হয়েছে, যেটা হয়তো সামাজিক দিক থেকে পরিবর্তনশীল হতে পারতো, যদি পরিবর্তন হতো সমাজে অনেক কিছু উন্নতি করা সম্ভব ছিল। সেই সমস্ত ধারণাকে আমরা কিন্তু জেন্ডার স্টেরিওটাইপ বা সামাজিক রূঢ়বদ্ধ ধারণা বলে থাকি। জেন্ডার স্টেরিওটাইপ হচ্ছে নির্দিষ্ট কোনো লিঙ্গের প্রতি পূর্ব থেকে বছরের পর বছর থেকে চলে আসা কোনো ধারণা, যা সমাজ দ্বারা চাপিয়ে দেওয়া হয়েছে, সেই সমস্ত সকল ধারণাকে আমরা কিন্তু জেন্ডার স্টেরিওটাইপ ধারণা করব। যেমন কি, ছেলেদের কাজ করতেই হবে, মেয়েদের ঘরে বসে থাকতেই হবে, বা ছেলেরা হচ্ছে যে কাজ না করলে তাদের সমাজে কোনো ভ্যালুয়েশন নেই, মেয়েরা যদি কাজও করে তাতেও ভ্যালুয়েশন নেই, যদি কাজ করে তাতেও ভ্যালুয়েশন নেই। এটাকে আপনি বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে ব্যাখ্যা করতে পারেন। মূলত ভাবে দুটো লিঙ্গের প্রতি এই ধরনের ধারণা আমরা মূলত ভাবে চাপিয়ে দিয়ে থাকি। আপনাকে ঘরের বাইরে কাজ করতে দেওয়া যাবে না, আপনাকে ঘরেই কাজ করতে হবে, এরকম একটা ব্যাপার মেয়েদের ক্ষেত্রে কাজ করে। বা ছেলেদের ক্ষেত্রে এরকম ভাবনা কাজ করে যে আপনাকে কাজ করতেই হবে, কাজ না করলে পৃথিবী একদিকে আপনি আরেকদিকে, এরকম একটা ব্যাপার চলে আসে। এই যে ধারণা, এই যে বদ্ধমূল ধারণা, এই ধারণাগুলোকে জেন্ডার স্টেরিওটাইপ বলা হয়ে থাকে। ঠিক আছে? যেটা আমাদের সমাজের পক্ষে ক্ষতিকর, এবং তথাকথিত ভাবে এটা যদি পরিবর্তন করা সম্ভব হয়, সমস্ত জিনিস তো ক্ষতিকর হয় না, কিন্তু এই রূঢ়বদ্ধ ধারণা যখন আমাদের জীবন পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, যখন দেখবেন আমাদের জীবন পথকে আটকে দিচ্ছে, যখন দেখবেন আমাদের আহ সামাজিক এবং পারিপার্শ্বিক পরিবেশে কোথাও গিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছে, হয়তো এটা পরিবর্তন হলে আপনি আরো উন্নতির দিকে যেতে পারতেন, সমাজ আরো উন্নতিশীল হতে পারতো, সেটার দিকে বাধাপ্রাপ্ত হচ্ছে, জানবেন সেটা কোনো একটি রূঢ়বদ্ধ ধারণা বছরের পর বছর চলে আসছে। যেমন আরো বিভিন্ন ধরনের হতে পারে। আপনি যদি শিক্ষকতার দিক থেকে দেখতে থাকেন, যে কোনো একজন বাচ্চা মেয়েকে যেভাবে বকা হয় এবং একটা বাচ্চা ছেলেকে যেভাবে বকা হয়, দুটোর মধ্যে পার্থক্য থাকে। কিরকম পার্থক্য? আপনি মেয়েটির সাথে ভীষণ সফটলি বিহেভ করছেন, কিন্তু ছেলের সাথে একটু রুড বিহেভ করছেন। এটা কেন?
আপনি কোথাও গিয়ে আপনার রূঢ়বদ্ধ ধারণার মধ্যে আটকে রয়েছেন যে মেয়েরা দুর্বল হয়, মেয়েরা কোমল হয়, মেয়েরা হচ্ছে গিয়ে ফুলের মতো হয়, এরকম একটা ধারণা নিয়ে আপনি বেঁচে আছেন, এবং ছেলেরা ভীষণ কঠিন হয়, তাদেরকে বকা যায়, মারা যায়, তাদের সাথে রুড বিহেভ করা যায়, এরকম একটা ধারণা আপনার মনের মধ্যে রয়েছে। এবার কোন একটি নির্দিষ্ট লিঙ্গের প্রতি আপনার যদি এরকম বছর বছর থেকে পূর্বচালিত ধারণা দিয়ে আপনি কাউকে জাজ করেন বা বিচার করার চেষ্টা করেন, সেটা কিন্তু একেবারেই সঠিক নয়, সেটা হচ্ছে জেন্ডার স্টিরিওটাইপ। বিভিন্ন দিক থেকে আপনি এগুলোকে ব্যাখ্যা করতে পারেন, বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে দেখালে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, বিষয়গুলো সত্যিই তাই। দেখবেন আমাদের স্কুলে এরকম হতো যে বিভিন্ন আগেরকার দিনে অনুষ্ঠান হতো, আমরা তো গভর্নমেন্ট স্কুলে পড়েছি, তো স্কুলে বিভিন্ন স্টুডেন্টরাই কাজ করতো, এরকম লিকলিকে পিকপিকে ছেলেগুলো দিয়ে তাদেরকে দিয়ে ভারী ভারী হচ্ছে গিয়ে মাটির টব এনে এক জায়গায় সেট করা হতো, ঠিক আছে, টিচাররাও কাজ করতেন তার সাথে, বিশেষ করে ছেলেরা কাজ করতেন, মেয়েদেরকে দিয়ে ভারী টব বানানো হতো না, মনে করা হতো তারা শারীরিক দিক থেকে দুর্বল। হয়তো কোনো একটা কারণে মেয়েরা শারীরিক দিক থেকে দুর্বল, কিন্তু দ্য থিং ইজ আপনি একটা রূঢ়বদ্ধ ধারণার মধ্যে যেতে পারেন না, আপনি আপনাকে আপনাকে জাজ করতে হবে যে কার প্রয়োজনীয়তা রয়েছে। আপনি একটা সরু লিকলিকে ছেলেকে যদি এখন বলেন 10 কিলো একটা ওজনের একটি টব গাছ শুদ্ধ এনে এক জায়গায় বসাতে, আর একটা সুলো মেয়ে বেশ সে হৃষ্টপুষ্ট এবং সে শারীরিকভাবে সবল, তাকে বলছেন যে মেয়ে হিসাবে তুই দাঁড়িয়ে থাক, তুই দেখ, এরকম একটা যদি ধারণা সাপেক্ষে যদি আপনি থাকেন, তাহলে বুঝতে পারবেন আপনি কোনো নির্দিষ্ট দূরবদ্ধ ধারণার মধ্যে রয়েছে। এক্ষেত্রে আপনি বলতে পারেন, সমালোচনা আসতে পারে যে ম্যাডাম তাহলে কি হলো, তাহলে কি হলো না, আপনি তাহলে বলছেন কি মেয়েরা সত্যি দুর্বল নয়, ছেলেরা সত্যি সবল বা কিছু এরকম, আপনি এতদিনের ধারণাকে ভাঙতে চাই, আমি ধারণাকে ভাঙতে চাইছি না, আমি বলতে চাইছি প্রয়োজনের দাবি সবার আগে, বলতে চাইছে আপনার যাকে প্রয়োজনীয় বলে মনে হচ্ছে আপনি তার সাথে সঠিক ব্যবহারটা করুন। আপনি গাছের মাথার মধ্যে জল ঢেলেই যাচ্ছেন, ঢেলেই যাচ্ছেন, ঢেলেই যাচ্ছেন, অথচ গাছের গোড়ায় হয়তো জলের প্রয়োজনীয়তা ছিল, সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে। সমাজের মধ্যে চলে আসে এরকম প্রচুর ধারণা রয়েছে, যেগুলো আমাদের ব্যক্তিগত জীবনকে বা মানুষের প্রত্যেকটা জাতির জীবনকে প্রভাবিত করে। যদি এরকম হয়ে থাকে কোনো পূর্বচালিত ধারণা যেটা মানুষের জীবনকে প্রভাবিত করছে, নেগেটিভ দিক থেকে প্রভাবিত করছে, যেটার পরিবর্তন হওয়া প্রয়োজন, সেই সকল ধারণাগুলো রূঢ়বদ্ধ ধারণা। ঠিক আছে, সেটা সামাজিক দিক থেকে হোক না কেন, শিক্ষার দিক থেকে হোক না কেন, কোনো কলেজ স্কুল হোয়াট এভার ইট বি, যে কোনো দিক থেকে হোক না কেন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু হতে পারে। ঠিক আছে, চলে আসি তারপর জেন্ডার বায়াসের মতো একটা জায়গায়। জেন্ডার বায়াস কি জিনিস হয়, ওয়ার্ডগুলো আপনি মনে রাখবেন, আমি ইংরেজিতেই ওয়ার্ডগুলো বলছি, মূলত ভাবে ইংরেজিতেই মনে রাখবেন। কেন মনে রাখবেন? কারণ এই ওয়ার্ডগুলো প্রকৃতভাবে ইংরেজি অর্থ এটাই, বাংলায় কিভাবে বা হিন্দিতে কিভাবে প্রশ্নপত্র আসবে সেটা বলা যায় না, কারণ হচ্ছে যে এইগুলোর ইংরেজি শব্দ একটাই, কিন্তু আপনাকে বাংলায় অন্য অন্য ভাবে দিতে পারবে, বা হিন্দিতে অন্য ভাষায় কিন্তু দিতে পারবে, সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। যদি জেন্ডার বায়াসের কথা বলা হয়ে থাকে, জেন্ডার বায়াস কি জিনিস হয়ে থাকে, মূলত ভাবে একটা লিঙ্গ পক্ষপাতিত্ব বিষয়কে প্রভাবিত করে। জেন্ডার বায়াস কি বললাম, লিঙ্গ পক্ষপাতিত্ব, লিঙ্গ পক্ষপাতিত্ব। আপনাদের অনেকের মনে হতে পারে বিষয়গুলো সম্পর্কে এতটা বলছি কেন থিওরিক্যাল দিক থেকে, কারণ এগুলো বলা প্রয়োজন। যখন আপনি কোনো একটা বিষয় ধারণা নেবেন, অনেকগুলো বিষয়বস্তুর দিক থেকে আপনাকে ধারণা দেওয়া প্রয়োজন বলে আমার মনে হয়। তো যেহেতু আমরা এখানে অ্যাজ আ অনলাইন ক্লাস করছি এবং একটা রেকর্ডেড ভার্সনে ক্লাস আপনাদের প্রোভাইড করছি, আমার পক্ষে যতগুলো উদাহরণ আমার সামনে থাকা দেওয়া প্রয়োজন বলে মনে হচ্ছে আমি সবকটা দিচ্ছি। যদিও এরপরে এই 3টে বিষয় সম্পর্কে আপনাদের কারো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই তার উপর একটি ক্লাস বা আপনাদের প্রশ্নের কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, জেন্ডার বায়াস বা লিঙ্গ পক্ষপাতিত্ব কি জিনিস হয়ে থাকে? লিঙ্গ পক্ষপাতিত্ব নামটি আপনি শুনেই বুঝতে পারছেন যে কোনো একটি লিঙ্গের প্রতি কোনো একটা বিষয়ে ভারপ্রাপ্ত। মানে আপনি ছবিটা দেখলে আপনার বিষয়টি ক্লিয়ার হবে, যে আমি হয়তো কাউকে অ্যাকাউন্টেন্টের কাজ দিচ্ছি, বা আমি যদি তাকে হিসেব রক্ষক বলে থাকি, আমরা হিসেব রক্ষক হিসাবে সবসময় দেখবেন ছেলেদের প্রেফারেন্স অনেক বেশি থাকে। অ্যাজ আ ড্রাইভার ড্রাইভার হিসাবেও তাই, অ্যাজ আ হিসাব রক্ষক হিসাবেও তাই, কোনো মেকানিক্যাল বা কোনো আহ কি বলবো ভারী কোনো কাজের দিক থেকে বা সতর্কপূর্ণ কাজের দিক থেকে আমরা কিন্তু ছেলেদের বেশি করে চয়েস করে থাকি। এই যে একটা ধারণা যে আপনি হিসেব রক্ষক হিসাবে একজন ছেলেকেই নিচ্ছেন, এটা কিন্তু প্রথমত আপনার রূঢ়বদ্ধ ধারণা, রূঢ়বদ্ধ ধারণা। এই রূঢ়বদ্ধ ধারণা মানে কি, সেই যে আমরা জেন্ডার স্টিরিওটাইপ পড়লাম, সেটা হচ্ছে কি স্টিরিও টাইপ। তাহলে ম্যাডাম আপনি তো বায়াস পড়াচ্ছিলেন, এইবারে দ্য থিং ইজ যে
আপনি যখন নির্দিষ্ট একটি লিঙ্গের প্রতি কোনো একটা বদ্ধ ধারণাকে সামনে রেখে বা নির্দিষ্ট একটি লিঙ্গের প্রতি যদি আপনি পক্ষপাতিত্ব করেন, তাহলে সেটা কিন্তু জেন্ডার বাইস। কিরকম হলো ম্যাডাম বিষয়টা? আপনি অ্যাজ আ অফিসার হিসাবে কোনো জায়গায় বসে রয়েছেন, বা কোনো একজন অফিসার হিসাবে কোনো ম্যানেজমেন্ট কোম্পানির হেড হিসাবে বসে রয়েছেন। সেখানে আপনার একজন গার্ল কিন্তু কাজে এসেছে, এবং আপনি দেখছেন যে মেয়েটি বেশ সুন্দর এবং স্বাভাবিক। তো তাকে একটু উপরের সেকশনে নিয়ে আসা যাক। আপনি হয়তো যিনি সবচেয়ে বেশি সঠিক মানুষটি ছিল, তাকে টপকে এই নারীকে হয়তো সেই জায়গায় নিয়ে গেলেন। এই যে আপনি নিয়ে গেলেন, এটা কিন্তু আপনি লিঙ্গের প্রতি পক্ষপাতিত্ব বোধ করলেন। একটু জটিলতার জায়গা গেল, একটু সহজ ভাষায় বলি তাহলে। আপনি একজন অফিসার হিসেবে বসে রয়েছেন, একজন আহ, আমি একজন বয়ের কথাই বলছি, যে অফিসার হিসেবে বসে রয়েছেন আপনি। একজন ছেলেকে কোথাও হয়তো গিয়ে কোনো একটা জায়গায় কোনো একটা মাল ডেলিভারির জন্য আপনি কাউকে দেবেন। এইবারে আপনি কোনো একটি মেয়েকে সেখানে পাঠাচ্ছেন না, ছেলেকে সেখানে পাঠাচ্ছেন। আপনার কেন মনে হলো ছেলেকে পাঠানো? আপনার প্রথমত মনে হলো ছেলেটি শারীরিক দিক থেকে সক্ষম, এটা হচ্ছে জেন্ডার স্টিরিওটাইপের উদাহরণ। দ্বিতীয়ভাবে আপনি ভাবছেন যে এই মেয়েটি কেন যাবে, মেয়েটি বসে থাক, মেয়েরা তো কোমলতার দৃষ্টিভঙ্গিতে, অথচ দুজন হয়তো একই সেক্টরে, একই ডিপার্টমেন্টে, একই ক্লাসে, একই জায়গায় হয়তো কাজ করে। আপনি কাজটি মেয়েটিকেও দিতে পারেন, কিন্তু দিলেন না কেন? কারণ দিলেন না আপনার কোথাও গিয়ে মনে হলো মেয়েটা বাইরে গিয়ে কি করে পারবে, থাক না, ঘরে থাক, বসে থাক, বেশ ভালো লাগছে দেখতে। ব্যাপারটা যদি এরকম পর্যায়ে যায়, তখন বুঝতে হবে আপনি লিঙ্গ পক্ষপাতিত্ব করেছেন। এটা কেবলমাত্র যে মেয়েদের জন্যই হচ্ছে এরকম নয়, ছেলেদের ক্ষেত্রেও হতে পারে। কিরকম হতে পারে? যে আপনারা দুই বন্ধু কোনো অফিস চাকরি করছেন, আপনি নিজের বন্ধু, আপনার নিজের বন্ধু নিজের সেক্টরে কাজ করছে, একজন মেয়েও হয়তো 10 বছর ধরে হয়তো সেখানে কাজ করছে। হিসেব রক্ষকের জায়গায় আপনি কোনো একজন ছেলেকে বা মেয়েকে, দুজনকে সিলেক্ট করেছেন, তার মধ্যে একজনকে আপনাকে নিতে হবে। আপনি হিসেব রক্ষক হিসাবে আপনি বললেন, আমি একজন মেয়ের আন্ডারে কাজ করব, মেয়ের সাথে কাজ করব, এই সমান জায়গাটা না কেউ মেনে নিতে পারে না এখনকার দিনে, স্টিল নাও দাঁড়িয়ে। সামাজিক দৃষ্টিভঙ্গি আপনাদের মনে হতে পারে ম্যাডাম না, এখন ভীষণ সমান ধর্মিতা চলছে। আপনি বিশ্বাস করবেন না যে, বা যারা মেয়েরা কাজ করে আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন যে, আপনার এজের থেকে আমরা প্রচুর তো বড় বড় ছেলে মেয়েদেরকে দেখে থাকি, বা আমরা পড়াই বা দেখে থাকি, আমার জায়গা থেকে বলুন না অন্যান্য জায়গা থেকে, আপনি যদি কখনো একজন মেয়েকে আপনাকে যদি ম্যাডাম বলতে হয়, সেটা না কোথাও গিয়ে না দ্বিধাবোধ হয়, ছেলে মেয়ে দুজনের পক্ষেই হয় কিন্তু। এবং যদি আপনার থেকে সে ছোট হয় এই যে, তাহলে তো আরো বিশাল বড় একটা ব্যাপার। এবং কর্পোরেট সেক্টরে তো এটা বিশাল বড় ব্যাপার, আপনি কোনো একটা মেয়ের সাথে সমান এরিয়ায় গিয়ে কাজ করবেন, আপনি একটা ছেলেকে কিন্তু নিয়ে যাবেন। এই যে আপনি একটা ছেলেকে নিয়ে গেলেন, এটাও কিন্তু এক ধরনের লিঙ্গ পক্ষপাতিত্ব। আশা করছি বোঝাতে পারলাম যে লিঙ্গ পক্ষপাতিত্ব বিষয়টা কি হলো। যে আপনি একটা ছেলেকে দিয়ে মাটির টব বওয়াচ্ছেন, আপনার মনে হয়েছে যে মেয়েটি পারবেন। কোন একটা নির্দিষ্ট লিঙ্গের প্রতি আপনি সমান দৃষ্টিভঙ্গি দিয়ে যদি না দেখতে পারেন, কাজের দিক থেকে, কোনো গুণের দিক থেকে, কোনো বিশেষত্বের দিক থেকে, আপনি সেখানে লিঙ্গের জায়গা থেকে যদি ব্যাখ্যা করতে চান নিজের মতো করে, বা কাউকে কোমলতার দৃষ্টিতে বেশি দেখছেন, বা কাউকে ক্ষীণ দৃষ্টিতে বেশি দেখছেন লিঙ্গের দিক থেকে, তাহলে অবশ্যই সেটা জেন্ডার বায়াসের উদাহরণ, অর্থাৎ লিঙ্গ পক্ষপাতিত্বের উদাহরণ। আশা করছি বোঝাতে পারলাম। যেই তারপরের বিষয়টা আছে সেটা হচ্ছে গিয়ে জেন্ডার ইকুয়ালিটি, যেটাকে আমরা লিঙ্গের সমধর্মিতা বা সমান একটা ইকুয়ালিটির জায়গা বলে থাকি। মাথায় রাখবেন, এখানে আমরা এখনকার সমাজে দাঁড়িয়ে আমরা চেষ্টা করি যে লিঙ্গের মধ্যে সমানুবর্তিতা বজায় থাকুক। কিরকম বিষয়টা? আপনি যদি, আপনাকে যদি আমি রোদের মধ্যে বাইক নিয়ে কোনো জায়গায় ডেলিভারি বয় হিসাবে পাঠাতে পারি, একজন মেয়েকেও আমি পাঠাতে পারি। বিষয়টা হচ্ছে এরকম, আমি কোনো একজন মেয়ে কোমল বলে তাকে ঘরে ডাকবো, বা কোনো একজন ছেলে আমার বন্ধু বলে তাকে ঘরে ডাকবো, এরকম বিষয়টা যেন না হয়। বোথ আর ইকুয়াল ডিফারেন্ট, মানে কাজ করবে শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে। যে এখন দেখবেন বিভিন্ন জায়গায় দেখা যায় যে ছেলেরা পারলে মেয়েরা পারবে না কেন, এই কথাটা আসে যখন আপনি কোনো একটা দিক থেকে ছেলে এবং মেয়েকে সমান দৃষ্টিভঙ্গিতে দেখতে পাচ্ছেন, তখন সেখানে জেন্ডার ইকুয়ালিটি বেসটা তৈরি হয়। একজন ম্যানেজারকে আপনি যেমন ছেলে হিসাবে দেখতে পাচ্ছেন, একজন ম্যানেজারকে আপনি মেয়ে হিসাবে দেখতে পাচ্ছেন। একজন ম্যানেজারকে ছেলে হিসাবে আপনি যতটা সম্মান করতে পারছেন, একজন ম্যানেজার যদি মেয়ে হয়ে থাকে তাকেও ততটা সম্মান করছেন। আপনার মনে কখনোই প্রশ্ন আসা উচিত না, আচ্ছা মেয়ে, এত তাড়াতাড়ি প্রমোশন কি করে হলো?
বিষয়টা এরকম যেন কখনো না হয়। যখন এই জায়গাটা তৈরি হয় সেটাকে আমরা ইকুয়ালিটি বলে থাকি। পজিশনের দিক থেকে, মানসিকতার দিক থেকে, অন্যান্য প্রত্যেকটা দিক থেকে যখন ইকুয়ালিটি হয় তখন সেটাকে আমরা কিন্তু লিঙ্গের প্রতি সমান দৃষ্টিভঙ্গিটা বলে থাকি। এইবারে আপনাদের একটা কথা জেনে রাখা প্রয়োজন যে ইকুয়ালিটি থেকে ইকুইটি ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ইকুইটি কি জিনিস? যে যার যতটা প্রয়োজন আপনি তাকে ততটা দান করছেন বা দেবেন। কিরকম? আপনি ধরুন, আমি বারবার করে এই দৃষ্টিভঙ্গিটা অনেককে বলে থাকি এবং এটা কিন্তু অলওয়েজ বেটার। এই গ্রাউন্ডের থেকে কোনো একজন মানুষজন উঠে এসছে, যেমন আমরা দেখি না এখনকার এসসি এসটি ওবিসির বিষয়টাতে যাব না, কারণ বিষয়টা ভীষণ কনফ্লিক্টেড। কারণ আপনি দেখবেন প্রচুর এরকম বড়লোক রয়েছে যারা হয়তো কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, তারা এসসি হয়ে বসে সরকারি চাকরির আওতা নিচ্ছে। তাই সেই বিষয়টা যাব না, ঠিক আছে? প্রয়োজনের দাবি সবার আগে, তো তো সেই বিষয়টা ভীষণ সমালোচিত পূর্ণ হয়ে যাবে। ইকুইটি কেন ইম্পর্টেন্ট? ধরুন কোনো একজন মানুষ এখানে দাঁড়িয়ে খেলা দেখছে, আপনি একেও হয়তো 2 ইঞ্চির একটা স্ট্রাকচার দিয়েছেন দাঁড়ানোর জন্য, এইখানেও দাঁড়িয়ে থাকা 2 ইঞ্চির একটি মানুষকে দিয়েছেন, স্ট্রাকচার দিয়েছেন দাঁড়ানোর জন্য, এবং এখানে দাঁড়িয়ে থাকা 2 ইঞ্চির মানুষকে দিয়েছেন স্ট্রাকচারে দাঁড়িয়ে থাকার জন্য। এবার দ্য থিং ইজ, আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন, আপনি বলছেন যে আমি তো সকলকে সমান দিয়েছি। আপনি দেখুন, বৈষম্যটা কিন্তু রয়ে গেল যদি আপনি সবাইকে সমান দেন। তার মানে কি আপনার কিরকম দেওয়া উচিত ছিল? প্রয়োজন অনুসারে, প্রয়োজনানুসারে, যার যতটা প্রয়োজন ততটা। সেটাকে আমরা ওয়ান টাইপ অফ ইকুইটি বলে থাকি। যে আপনি গাছের, কোনো একটা গাছের গোড়ায় ততটাই জল ঢালুন যতটা তার প্রয়োজন। তার থেকে বেশি করলে কি হবে? হয় গাছটি মরে যাবে, নইলে আপনার জলটি নষ্ট হবে। বিষয়টা হচ্ছে কি এরকম। আর বৈষম্যটা সামাজিক দিক থেকে থেকেই যাবে। তো অলওয়েজ জানবেন যে ইকুয়ালিটি থেকে ইকুইটি ইজ বেটার। এবং কোয়েশ্চেনে যদি কখনো আসে ইকুইটি যদি না থাকে, অবশ্যই ইকুয়ালিটিকে আপনি দাগাবেন। যদি ইকুইটি থাকে কখনো ইকুয়ালিটিকে দাগাবেন না। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম আমি? আশা করছি ক্লিয়ার হয়েছে আমি কি বোঝাতে চাইছি। 3টে বিষয় ক্লিয়ার আশা করছি। ছোট্ট একটি বিষয়পত্র ছিল, সেক্স এবং জেন্ডারের মধ্যে পার্থক্য কি জিনিস হয়। সেক্স হচ্ছে গিয়ে একটা জৈবিক দিক এবং আমাদের জেন্ডার হচ্ছে গিয়ে একটি সামাজিক দিক। জৈবিক দিকতে পরিবর্তন করা যায় না, সামাজিক দিকতে আমরা পরিবর্তনশীল করতে পারি। জেন্ডার স্টেরিওটাইপ হচ্ছে সামাজিক রূঢ়বদ্ধ কোনো ধারণা, যেটা বছরের পর বছর মানুষের উপর রয়েছে, যেটা বছরের পর বছর মানুষের দৃষ্টিভঙ্গিকে, মানুষের সামাজিক আচার আচরণকে, সমস্ত দিককে প্রভাবিত করছে, যেটার পরিবর্তন হওয়া প্রয়োজন। যেমন কি ছেলেদের বিয়ে হয়, ছেলেরা বিয়ে করে, মেয়েদের বিয়ে হয়, বা ছেলেদেরকে কাজ করতেই হবে, মেয়েরা ঘরে বসে থাকবে, এরকম ধরনের মন মানসিকতায় বেড়ে ওঠা প্রত্যেকটি ধারণা যা আপনার বিকাশ পর্বকে কোথাও গিয়ে হানি করতে পারে, সেই প্রত্যেকটা ধারণা কিন্তু স্টিরিওটাইপের ধারণা, ঠিক আছে? কোনো একজন ছেলেকে আপনি শারীরিক ভাব থেকে ভীষণ রকম সক্ষম দেখছেন, কোনো একজন মেয়েকে শারীরিক দিক থেকে ভীষণ রকম দুর্বল দেখছেন। কোনো একটা দৃষ্টিভঙ্গির দিক থেকে, তার পূর্ব চালিত ধারণা থেকে যদি আপনি ভেবে থাকেন, তাহলে সেটা আপনার জেন্ডার স্টিরিওটাইপের ধারণা। জেন্ডার বায়াস কি? কোনো একজনকে বিশেষ কোমল দৃষ্টিতে দেখা, কোন একটি লিঙ্গের প্রতি আপনি বিশেষ কোমল দৃষ্টিতে রয়েছেন। একজন ছেলেকে আপনি ঠিক যতটা জোরে থাপ্পড় মারলেন, একটি মেয়েকে ঠিক ততটা জোরে থাপ্পড় মারলেন না। শিক্ষার দিক থেকে আমরা মূলত দেখতে পারি বিভিন্ন মেল টিচার্সদের দিক থেকে। কারণ কি? কারণ একজন মেয়ে আর একজন ছেলে, এই যে লিঙ্গের মধ্যে দিয়ে একটি পার্থক্যকে তৈরি হলো, এটাকে জেন্ডার বায়াস বলা হয়ে থাকে, অর্থাৎ লিঙ্গ পক্ষপাতিত্ব। জেন্ডার ইকুয়ালিটি কি? যেখানে দাঁড়িয়ে দুটো মানুষকে আপনি সমান দৃষ্টিভঙ্গি, সমান সম্মানে, সমান শাস্তিতে, সমান কাজে, সমান পরিশ্রমে, প্রত্যেকটা দিক থেকে সমানভাবে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। এবং মনে রাখবেন, আমাদের প্রত্যেকের এই সমাজে কিন্তু একটি রোল থাকে। আহ রোল থাকে বলতে কিরকম বলুন তো? যে যেখানে দাঁড়িয়ে আপনি একজন মানুষকে স্বাভাবিক এবং সাধারণভাবে কিছু দৃষ্টিভঙ্গি আপনি পালন করবেন, এবং তার সাপেক্ষে আপনার সমাজ কিন্তু বেড়ে উঠবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, উন্নত হবে এবং বিকশিত হবে। এবং সেটা তখনই সম্ভব যখন আপনি আপনার ভূমিকাগুলো সঠিকভাবে পালন করবেন, অন্য একজন লিঙ্গের মানুষ যখন সঠিকভাবে পালন করবেন। এই দুটোই ভীষণ প্রয়োজনীয়তার একটা দিক, যে এইটুকুনি বোঝা, আমাদের কাউকে বোঝানো, দুটোই কিন্তু ভীষণ দরকার ছিল। আশা করছি 4-5টি বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। একদম ছোট্ট একটু আলোচনা ছিল। এর উপর থেকে আমাদের প্রত্যেক বছর সিটেটে বলুন, এসটেটে বলুন, ডাব্লিউবি টেটে বলুন, আপার প্রাইমারি বলুন না কেন, প্রত্যেকটা জায়গায় 2 নম্বরের কাছাকাছি আপনি প্রশ্ন পাবেন, কখনো কখনো 3 নম্বরেও দেখা যায়। তো বিষয়গুলো জানা, সাধারণ ভাষায় জানা, ছোট্ট একটি বিষয়ের মধ্যে জানানো আমার প্রয়োজন বলে মনে হলো। সিডিপির জন্য এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। পরের দিন আমরা যেটা করব সিডিপি ক্লাসে, সেটা হচ্ছে এই যে আমরা বেশ কিছু জিনিসপত্র আলোচনা করেছি 10-12টি ক্লাসে,
সেখানটায় কি করব বলুন তো? সেখানটায় আমরা এমন কিছু বিষয়পত্র রাখবো, কোয়েশ্চেন রাখবো যেগুলো আপনাদের বুঝতে সাহায্য করবে আরো বিশেষভাবে। আশা করছি ধারণাগত বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার। আপনাদের ক্লাসগুলো ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং সকলকে বলে রাখি এই চ্যানেলটি কোনো ধরনের কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই। একেবারে ফ্রি অফ কস্ট স্টুডেন্টদের স্বার্থে বানানো হয়েছে। সো আজকে ক্লাস এই অবধিই থাকবে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পড়াশোনার মধ্যে থাকবেন। অ্যান্ড বি yourself by নন্দিতা ঘোষ। যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন। আমাদের টেলিগ্রাম গ্রুপে, টেলিগ্রামের লিঙ্ক আমাদের মূলত ভাবে ডেসক্রিপশন বক্সে, অর্থাৎ যে নির্দিষ্ট আপনি ক্লাসটি দেখছেন তার নিচে একটু চলে যাবেন যেখানে ডিটেলস দেওয়া থাকে, সেখানে ফেসবুকের লিঙ্ক এবং তার সাথে সাথে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু প্রোভাইড করা আছে। অবশ্যই যদি যুক্ত হতে চান অবশ্যই যুক্ত হতে পারেন। সকলকে ধন্যবাদ আজকে ক্লাসটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। অবশ্যই জানাবেন ক্লাসটি কেমন লাগলো। আজকের ক্লাস